নমস্কার, আমি সুকন্যা। আমি এখন আপনাদের নিয়মিত গল্প পড়ে শোনাব। শুরু করছি আমি আমার প্রথম নিবেদন। অমর কথা সাহিত্যিক শ্রীযুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রহস্য গল্পটি আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমার বন্ধুর শোনা এ গল্পটি। বন্ধুটি বর্তমান কলকাতার কোনো কলেজের প্রফেসর, বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো অনুভূতির ধার ধারেন না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে, সে কৌশলও জানা আছে। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। অবশ্যই ভূতের গল্প হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন, আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই এ গল্পটা বলছি। তার নিজের কথাতেই বলি, আমি সেবার বিএ পরীক্ষা দিয়েছি। অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে 3-4 দিন ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল, ওর বাড়ি ছিল বেলঘড়িয়াতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, লম্বা লম্বা কথা বলতো। জালবাজির অন্ত ছিল না। আমার সঙ্গে খুব বনতো, কারণ আমি নিজেও চালবাজ ছিলাম। সেসব কথা ভাবলে হাসি পায়। তারপর যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হওয়ার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাওয়ার সময় ট্রেনে গেলুম, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো। ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারে। কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয় ঘোর তর্ক বিতর্ক হলো ওর আর আমার মধ্যে। এমন চরম উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম। হায় রে সেসব দিন, এই রোদ এই মেঘ, তখনকার জীবন তাই ছিল স্বাভাবিক। যা হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লুম। এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে? ব্যারাকপুর ট্রাঙ্ক রোড দিয়ে হন হন করে হাঁটছি কলকাতা মুখো। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি। একটু বিশ্রাম দরকার। ডাইনে বাঁয়ে চলতে চলতে যাচ্ছি। কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লুম। বাইরে থেকেই মনে হচ্ছিল এ বাড়িতে কেউ থাকে না, আছে হয়তো একটা উড়ে মালি। তাতে 2-4টে পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে। এখন নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে, নিশ্চয়ই তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করার আনন্দ অনেক দিন পর হয়তো কপালে জুটে যাবে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে কেউ বাস করে না। ঘন ঘন কেউ আসেও না। লাল কাকরের পথগুলো ওপারে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত আর আগাছায় জঙ্গলে ভর্তি। আর একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময় এ বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন রুচির পরিচয় আছে। এর প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটি ইট পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতে মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি। 2-1টি মুখ ভাঙা, নাক ভাঙা, অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার মুখ। ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে
বাঁ দিকে চওড়া পথ ধরলাম। দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে, তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম তা নয়। অনেক কালের পুরনো পুকুর। বাধাঘাট এক সময় ছিল, এখন তার মাঝামাঝি ফাটল ধরেছে। রাস্তার দুপাশে বট অশ্বত্থ গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে। এই রাত্রে সাপের তো ভয়, যেদিকে যেতেই আমার সাহস হলো না। ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চির উপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, সেটার দিকে ঘুম ভেঙে আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ যে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল, আমাকে জাগতে দেখেই সে চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার অভূতপূর্ব ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছে, পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছে। আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙেই স্পষ্টই দেখছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে। সমস্ত শরীরটা যেন অবশ, ভারী। ঘুমের ঘোর ভালো কাটেনি। রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটেও। আবার সেই বেঞ্চিতেই শুয়ে পড়লাম। শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উকি দিয়েছে। পুতুলটা কি করতে যাচ্ছিল? আমার ঘুম ভেঙে দেখি কি একটা করতে করতেও সামলে গেল। অনেক রাতের ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়লাম। আবার যখন আমার ঘুম ভাঙল তখন চাঁদ ঢেলে পড়েছে পশ্চিম আকাশে। গাছের পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না। পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে, আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠে আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই। কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে থাকলো। আগে যা ছিল তা এখন যেন নেই, কি একটা বদলে গিয়েছে, অথচ কি যে সেটা বুঝতেও পারছি না। কি বদলে গেল, কোথায়? হঠাৎ চোখ পড়ল সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই যেন হয়েছে। আগে যা ছিল তা এখন নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট, 1.5 মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা শরীরে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গেল। আমার সম্পূর্ণ শরীর আড়ষ্ট ও অবশ করে দিল, অথচ সত্যটি আমার চোখের সামনেই ফুটে উঠল। এই উচ্চ বেদিটার উপর বসানো সে অপ্সরী পুতুলটা কোথায়? বেদিটা খালি পড়ে আছে, পুতুল নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপ্সরী মূর্তি ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি হয়তো ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপ্সরী মূর্তিটি অন্য দিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার উপরেই সেই পুতুলটা ছিল। না থাকলে আমি এই বেদিতে শুয়ে দেখলাম কি করে? বেশ মনে আছে, এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এও ভেবেছিলাম
আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে, না এদেশে তৈরি হয়? এত সব একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি না হয় তবে অপ্সরী মূর্তি বা যাবে কোথায়? এত রাতে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা? চোরে নিয়ে গেল? তাই যদি হয় এতকাল তা বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলে না, আর আজ একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে। আজই এত বড় ভারী একটা মূর্তি চুরি করে নিয়ে যাবে? না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না আমার কেমন ভয় হলো, গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই, এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই। আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই। যেমন এ কথা মনে আসা তেমনই আমি বেঞ্চ থেকে উঠে পড়লাম। পুকুর ঘাটে নেমে মুখে চোখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি, এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কোথায়? সেটার হাত ভাঙা ছিল বলে আরও বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো তার শূন্য বেদি পড়ে আছে। মনে কেমন সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে, আড়ালে আবডালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখনও তেমনই সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র, কিন্তু কই সে অপ্সরী পুতুলগুলো? একটাও তো নেই। এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল? এই রাত্রির জন্যই কি চোরেরা ওঁত পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারিদিকে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম, ঘুম ভেঙে উঠে যা ভেবেছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন ঘটেছে, সে হলো এই পরিবর্তন। গোটা বাগানের মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি উঠে গিয়ে পুকুরের বাঁধা ঘাটে ওপারটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতেই আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে। বাগানের সব অপ্সরী পুতুলগুলি জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি। আড়ষ্টভাবে পুতুলগুলো সাঁতার দিচ্ছে। এইখানে আমাদের মধ্যে বন্ধুকে কে যেন প্রশ্ন করলো, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা। সে দৃশ্য আজও আমি দেখেছি চোখের সামনে, মাঝে মাঝে যেমন দেখি। বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে। আমি কাউকে বলি না বিশ্বাস করতে। আমি বললাম, নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘরিয়াতে, বা ওসব আমি ছুতাম না। এখনও তাই, বিশ্বাস করুন এ কথাটা। সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিল। আমরা বললাম, তারপর? বন্ধু বলতে আরম্ভ করলেন আবার। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টিতে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি? বেশ মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা বড় তাল কি নারকেল গাছ ছিল, যার তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে। সে ছবিটা যেন মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। এখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য দৃশ্য, সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল। নিজের উপরে কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে ছুট, একেবারে সোজা দৌড়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি
তখন আমার মনে হলো অবশ্যই হলফ করে বলতে পারবো না সত্যি কি না, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির ঢেউ যেন আমার কানে এসে পৌঁছালো। পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপর এসে পড়লাম। এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি, যেখানে আর আমি গিয়েছিলাম কি না। পরদিন গিয়েছিলাম, একা নয়, 3টে বন্ধু সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাড়ি, আগাছা জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুল এদিকে ওদিকে বন জঙ্গলের আড়ালে পাথরের বেদির উপর দাঁড় করানো। কোথাও কোনো অস্বাভাবিকত্বর চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে। খাটের উপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিচুটিলতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এই বিচুটিলতা গজিয়ে উঠেছিল এমনই মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই, ভালো করে পরীক্ষা করা গেল। অথচ আমি হলফ করে বলতে পারি এ পুতুলটা কাল জলে নেমেছিল। অন্তত এ বেদিটা আমি কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিচুটিলতা এমন থাকে কি করে? এ লতা জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি গাছটা গজায়নি। ওদের যুক্তি অকাঠ্য। কি উত্তর দেব আমি? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে নিজের উপর। নমস্কার, শেষ হলো আজকে প্রথম নিবেদনের প্রথম গল্প রহস্য। ভালো থাকবেন বন্ধুরা, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু মহলে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল।